শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো প্রেক্ষাপট কাকে বলে। মনে রাখবে, এফএম মেথডে কিন্তু আমরা টেন্স গ্রামারের সাহায্যে ইংরেজি শিখব না, ইংরেজি শিখব প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে ফর্মুলার সাহায্যে। তাহলে আমাদের জানতে হবে প্রেক্ষাপট কাকে বলে। মনে রাখবে, বাংলা ভাষার বাক্যগুলোর ধরনকে এফএম মেথডের পরিভাষায় প্রেক্ষাপট বলে। আমরা কোনো বাংলা ভাষার বাক্যগুলো যে কী ধরনের সেটিকেই বলবো সেটি কোন প্রেক্ষাপটের। বাংলা বাক্যের ধরনটাকেই বলবো প্রেক্ষাপট, অর্থাৎ বাংলা বাক্যের ধরনটিকেই আমরা বলবো ওই বাক্যের প্রেক্ষাপট। মনে রাখতে হবে এই কথাটি। এবার মনে রাখতে হবে, শেষ শব্দের উপরে ভিত্তি করে বাংলা ভাষার বাক্যগুলো কত ধরনের হয়ে থাকে। আমরা কিন্তু টেন্সের উপরে ভিত্তি করে বাংলা ভাষার শ্রেণী বিভাগ করিনি, বা ইংলিশ সেন্টেন্সের শ্রেণী বিভাগ করিনি। ইংরেজি সেন্টেন্স গঠিত হবে আমার বাংলা বাক্য কীরকম সেটার উপরে, আমি কি বলতে চাই কি লিখতে চাই সেটার উপরে ভিত্তি করে ইংলিশ সেন্টেন্স গঠিত হবে এফএম মেথডের ফর্মুলার সাহায্যে প্রেক্ষাপট নির্ণয় করার মাধ্যমে। কাজেই মনে রাখতে হবে, শেষ শব্দের উপরে ভিত্তি করে বাংলা ভাষার বাক্যগুলো কত ধরনের হয়ে থাকে এটি সম্বন্ধে তোমার পরিষ্কার একটি ধারণা থাকতে হবে। মনে রাখবে, শেষ শব্দের উপরে ভিত্তি করে বাংলা ভাষার বাক্যগুলো 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের। কিসের উপরে ভিত্তি করে? শেষ শব্দের উপরে ভিত্তি করে। শেষ শব্দটি কিন্তু ইম্পর্টেন্ট। এই যে আমি বললাম শেষ শব্দের উপরে ভিত্তি করে বাংলা ভাষার বাক্যগুলো কত ধরনের হয়ে থাকে, জানলাম 3 ধরনের হয়ে থাকে। এবার জানতে হবে সেগুলো কি কি, এবং এফএম মেথডের কোন লেসনের ফর্মুলার সাহায্যে সেগুলোর কোনটিকে ইংলিশে রূপান্তরিত করা যায়। মনে রাখবে, সেগুলো হলো 1. বাংলা বাক্যের শেষে নন ভার্ব থাকে। 2. বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। 3. বাংলা বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকে। তার মানে আমরা কি বুঝলাম? বাংলা ভাষার বাক্যগুলো 3 ধরনের হয়ে থাকে। 1 হচ্ছে শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট বাক্য, 2 হচ্ছে শেষ শব্দ ভার্ব বিশিষ্ট বাক্য, এবং 3 হচ্ছে শেষ শব্দ ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্য। মনে রাখবে, বাংলা বাক্যের শেষে নন ভার্ব থাকলে সেই সকল বাক্যকে ইংলিশে রূপান্তরিত করতে এফএম মেথডের লেসন 2 এর ফর্মুলা ব্যবহার করতে হবে। আর যে সকল বাংলা বাক্যের শেষে ভার্ব থাকবে সেই ধরনের সকল বাংলা বাক্যকে ইংলিশে রূপান্তরিত করতে এফএম মেথডের লেসন 3 এর ফর্মুলা প্রয়োগ করতে হবে। অন্যদিকে যে সকল বাংলা বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকবে সেই সকল বাক্যকে ইংলিশে রূপান্তরিত করতে এফএম মেথডের লেসন 4 এর ফর্মুলা প্রয়োগ করতে হবে। কাজে বুঝতেই পারছ, শেষ শব্দ নন ভার্ব হলে আমরা লেসন 2 ব্যবহার করব, শেষ শব্দ ভার্ব হলে লেসন 3 ব্যবহার করব, এবং শেষ শব্দ ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকলে আমরা লেসন 4 ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার জানতে হবে আমাদের লেসন 2, লেসন 3 এবং লেসন 4 এর বাক্যগুলো কত ধরনের হয়ে থাকে, তাদের কি নামে অভিহিত করা হয়। মনে রাখবে, লেসন 2, লেসন 3 এবং লেসন 4 এর প্রত্যেকটির বাক্যগুলো 5 ধরনের হয়ে থাকে। তাদের প্রত্যেককেই ইংলিশ ট্রি এর 5টি পাতার মাধ্যমে প্রকাশ করা হয়। মনে রাখতে হবে, তাদের প্রত্যেকে A, B, C, D এবং E নামে, অথবা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এবং লেভেল 5 নামে অভিহিত করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব। ইংরেজিতে সর্বোচ্চ ডিগ্রি নেবার পরও আমরা কিন্তু বলতে পারি না কোন শিক্ষার্থীর ইংরেজিতে কোন গ্রেড পর্যন্ত দক্ষতা অর্জিত হয়েছে, কিন্তু এফএম মেথডে আমরা সেটি পরিষ্কারভাবে নির্ণয় করতে পারবো। সেই জন্য আগে আমাদের জানতে হবে এফএম মেথডে ইংলিশ সেন্টেন্সের গ্রেড কাকে বলে। মনে রাখবে, ইংলিশ সেন্টেন্সের ন্যূনতম অর্থবোধক অংশকে এফএম মেথডে গ্রেড 0 এর সেন্টেন্স বলা হয়। কি বুঝলাম? ইংলিশ সেন্টেন্সের যে অংশটুকুর মাধ্যমে ন্যূনতম অর্থ প্রকাশ করা হয় সেটিকেই আমরা বলবো গ্রেড 0 এর সেন্টেন্স। সেই সাথে আমরা জানব কিভাবে এক একটি সেন্টেন্স আরো উন্নত গ্রেডে তৈরি করা যায়। মনে রাখতে হবে, গ্রেড 0 এর সেন্টেন্সের সাথে প্রতি একটি অংশ সংযুক্ত হয়ে সেন্টেন্সটি এক এক গ্রেডে বর্তিত হয়। গ্রেড 0 এর সেন্টেন্সের সাথে যদি একটি অংশ যুক্ত হয় তাহলে গ্রেড 1 এর সেন্টেন্স হবে। গ্রেড 0 এর সেন্টেন্সের সাথে যদি 2টি অংশ যুক্ত হয় তাহলে গ্রেড 2 এর সেন্টেন্স হবে। গ্রেড 0 এর সেন্টেন্সের সাথে যদি 3টি অংশ যুক্ত হয় তাহলে সেটি গ্রেড 3 এর সেন্টেন্স হবে। আমরা পরে দেখে নেব। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো, মনে রাখবে আমরা যখন এফএম মেথডের সাহায্যে ইংরেজি শিখব তখন কিন্তু আমরা কোনো টেন্স গ্রামার শিখব না, তবে আমাদের
বিশেষ কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে। সেই জন্য জানতে হবে এফএম মেথডে কয় ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহৃত হয়। মনে রাখবে এফএম মেথডে 3 ধরনের সাংকেতিক চিহ্ন বা সিম্বল ব্যবহৃত হয়, সেগুলোকে এফএম মেথডে কি নামে অভিহিত করা হয়। এবার আমাদের জানতে হবে এফএম মেথডে কয় ধরনের কি ব্যবহৃত হয়, সেগুলোর নাম কি কি। মনে রাখবে এফএম মেথডে 3 ধরনের কি ব্যবহৃত হয়, যথা 1 ফ্ল্যাট কি, যা দেখতে শূন্য স্থানের ন্যায়, এরকম শূন্য স্থানের ন্যায় দেখাবে ফ্ল্যাট কি। 2 ক্লোজড কি, যা দেখতে প্রথম বন্ধনীর ন্যায়, এরকম ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী যেটা, সেটার ন্যায় দেখাবে ক্লোজড কি। 3 ইনসার্ট কি, যা দেখতে ত্রিভুজ আকৃতির ন্যায়, অর্থাৎ এই রকমের ত্রিভুজ আকৃতির ন্যায় যেটি, সেটি হলো ইনসার্ট কি। এবার আমরা জানব কোন কি কেন ব্যবহৃত হয়। প্রথমে জানব ফ্ল্যাট কি কেন ব্যবহৃত হয়। মনে রাখবে বাংলা বাক্যের শেষ নন ভার্ব শব্দটির ইংরেজি প্রতিশব্দকে ফ্ল্যাট কিতে বসিয়ে ইংরেজি বাক্যের মূল অংশটি গ্রেড 0 এর সেন্টেন্স তৈরি করতে হয়। কি বুঝলাম? বাংলা বাক্যের শেষে যে নন ভার্বটি থাকবে সেই নন ভার্বটিকেই বসাতে হবে ফ্ল্যাট কিতে। হিসেবে বসাবে বাংলা শব্দ হিসেবে? নিশ্চয়ই না, সেটির ইংরেজি বানিয়ে ইংরেজি প্রতিশব্দটিকে ফ্ল্যাট কিতে বসাবে। তাতে কি লাভ হবে তোমার? তুমি ইংরেজি বাক্যের মূল অংশটি অর্থাৎ গ্রেড 0 এর ইংলিশ সেন্টেন্স তৈরি করে ফেলতে সক্ষম হবে। আমি আবার বলছি, বাংলা বাক্যের শেষ নন ভার্ব শব্দটির ইংলিশ প্রতিশব্দকেই ফ্ল্যাট কিতে বসাতে হবে, এই কথাটি কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা দেখব ক্লোজড কি কেন ব্যবহৃত হয়। মনে রাখবে বাংলা বাক্যের শেষ ক্রিয়াবাচক শব্দটিকে অর্থাৎ ভার্ব শব্দটিকে ক্লোজড কি এর ভিতরে ব্যবহৃত ডু, ডিড, ডান, ডুইং ভার্বের রূপ অনুযায়ী ইংরেজি প্রতিশব্দের রূপে বসিয়ে ইংরেজি বাক্যের মূল অংশটি অর্থাৎ 0 গ্রেডের ইংলিশ সেন্টেন্স গঠন করা হয়। তার মানে কি বুঝলাম? যে সকল বাংলা বাক্যের শেষে ক্রিয়াবাচক শব্দ থাকবে বা ভার্ব থাকবে, সেই ভার্বটিকে ক্লোজড কি এর ভিতরে যদি ডু থাকে তাহলে ডু রূপে বসাবে, ক্লোজড কি এর ভিতরে যদি ডিড থাকে তাহলে সেই ভার্বটি ডিড রূপে বসাবে, ক্লোজড কি এর ভিতরে যদি ডান থাকে তাহলে সেই ভার্বটি ডান রূপে বসাবে, ক্লোজড কি এর ভিতরে যদি ডুইং থাকে তাহলে ডুইং রূপে বসাবে। এইভাবে তুমি ইংরেজি বাক্যের মূল অংশটুকু অর্থাৎ গ্রেড 0 এর সেন্টেন্স তৈরি করতে সক্ষম হবে। আবার বলছি, বাংলা বাক্যের শেষ ভার্বটি ক্লোজড কি এর ভিতরে ডু ভার্বটির রূপ অনুযায়ী ইংরেজি প্রতিশব্দকে বসাতে হবে। এবার আমরা জানব ইনসার্ট কি কেন ব্যবহৃত হয়। মনে রাখবে এফএম মেথড লেসন 2B, 3B, 4B এবং পরবর্তী লেসনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে রূপান্তরিত করতে ইনসার্ট কি ব্যবহৃত হয়। এ ব্যাপারে আমরা পরে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, শেষ শব্দের উপরে ভিত্তি করে আমি পূর্ব বাংলা ভাষাকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছি, যথা 1 বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার বিশিষ্ট বাক্য হবে, 2 বাংলা বাক্যের শেষ শব্দটি ভার বিশিষ্ট বাক্য এবং 3 বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্য। এবার আমরা সেই ধরনের বাক্য দেখব এবং কিভাবে 0 গ্রেডের থেকে ক্রমান্বয়ে আরও বেশি গ্রেডের বাক্য তৈরি করা যায় তার নমুনা বাংলায় আমরা দেখব। 1 শেষ শব্দ নন ভার বিশিষ্ট বাক্যের উদাহরণ এবার আমরা দেখব। 1 নম্বর বাক্যটি হলো আমি আগ্রহী। এই বাক্যের শেষ শব্দটি আগ্রহী, এটি নন ভার্ব। এই বাক্যটির মাধ্যমে ন্যূনতম অর্থ প্রকাশ পাচ্ছে, কাজে এটি হলো গ্রেড 0 এর সেন্টেন্স। 2 নম্বর বাক্যটি লক্ষ্য করো, এতে একটি শব্দ যুক্ত হয়েছে, তাতে বাক্যটি হয়েছে আমি শিখতে আগ্রহী। এই বাক্যটিকে যখন আমরা ইংরেজিতে রূপান্তরিত করব তখন আমরা বলবো সেটি হচ্ছে গ্রেড 1 এর সেন্টেন্স। 3 নম্বর বাক্যটি হলো গ্রেড 2 এর সেন্টেন্স, 4 নম্বর বাক্যটি হলো গ্রেড 3 এর সেন্টেন্স, 5 নম্বর বাক্যটি হলো গ্রেড 4 এর সেন্টেন্স, 6 নম্বর বাক্যটি হলো গ্রেড 5 এর সেন্টেন্স, 7 নম্বর বাক্যটি হলো গ্রেড 6 এর সেন্টেন্স, 8 নম্বর বাক্যটি হলো গ্রেড 7 এর সেন্টেন্স, 9 নম্বর বাক্যটি হলো গ্রেড 8 এর সেন্টেন্স এবং 10 নম্বর বাক্যটি হলো গ্রেড 9 এর সেন্টেন্স। এবার আমরা দেখব 2 নম্বরে আমরা যা বলেছিলাম শেষ শব্দ ভার বিশিষ্ট বাক্যের উদাহরণ। 1 নম্বর বাক্যটি হলো আমি চেষ্টা করি। এই বাক্যের শেষের শব্দটি চেষ্টা করি, এটি ক্রিয়াবাচক শব্দ। শেষ শব্দ ক্রিয়াবাচক শব্দ বা ভার বিশিষ্ট বাক্যের একটি উদাহরণ। আমি চেষ্টা করি
এই বাক্যের মাধ্যমে ন্যূনতম অর্থ প্রকাশ পাচ্ছে বলে এটি হলো গ্রেড 0 এর সেন্টেন্স। 2 নম্বর বাক্যটি হলো একটি শব্দযুক্ত হয়ে বর্ধিত হয়েছে, কাজেই এটি হলো গ্রেড 1 এর সেন্টেন্স। 3 নম্বর বাক্যটি হলো গ্রেড 2 এর সেন্টেন্স। 4 নম্বর বাক্যটি হলো গ্রেড 3 এর সেন্টেন্স। 5 নম্বর বাক্যটি হলো গ্রেড 4 এর সেন্টেন্স। 6 নম্বর বাক্যটি হলো গ্রেড 5 এর সেন্টেন্স। 7 নম্বর বাক্যটি হলো গ্রেড 6 এর সেন্টেন্স। 8 নম্বর বাক্যটি হলো গ্রেড 7 এর সেন্টেন্স। 9 নম্বর বাক্যটি হলো গ্রেড 8 এর সেন্টেন্স এবং 10 নম্বর বাক্যটি হলো গ্রেড 9 এর সেন্টেন্স। সবশেষে আমরা 3 নম্বর শ্রেণী বিভাগ অর্থাৎ বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দবিশিষ্ট বাক্যের যে উদাহরণ সেগুলো দেখব। 1 নম্বর বাক্যটি হলো আমাকে শেখানো হয়। শেখানো শব্দটি হলো ভার্ব, এরপরে হয় আছে, তার মানে এটি ভার্বের পরে হয় জাতীয় শব্দবিশিষ্ট বাক্যের উদাহরণ। আমাকে শেখানো হয় এর মাধ্যমে ন্যূনতম অর্থ প্রকাশ পাচ্ছে, কাজে এই বাক্যটিকে যখন আমরা ইংলিশে রূপান্তরিত করব তখন সেই সেন্টেন্সকে আমরা বলবো গ্রেড 0 এর সেন্টেন্স। 2 নম্বর বাক্যটি খেয়াল করো। 2 নম্বর বাক্যটিতে 1 নম্বর বাক্যের চেয়ে একটি শব্দ বেশি যুক্ত হয়ে দীর্ঘায়িত হয়েছে, কাজে 2 নম্বর সেন্টেন্সটিকে যখন আমরা ইংলিশে রূপান্তরিত করব তখন সেই ইংলিশ সেন্টেন্সকে আমরা বলবো এটি গ্রেড 1 এর সেন্টেন্স। 3 নম্বর বাক্যটি হলো গ্রেড 2 এর সেন্টেন্স। 4 নম্বর বাক্যটি হলো গ্রেড 3 এর সেন্টেন্স। 5 নম্বর বাক্যটি হলো গ্রেড 4 এর সেন্টেন্স। 6 নম্বর বাক্যটি হলো গ্রেড 5 এর সেন্টেন্স। 7 নম্বর বাক্যটি হলো গ্রেড 6 এর সেন্টেন্স। 8 নম্বর বাক্যটি হলো গ্রেড 7 এর সেন্টেন্স এবং 9 নম্বর বাক্যটি হলো গ্রেড 8 এর সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও ভালো করে শিখতে সক্ষম হবে তখনই যখন এগুলোকে এফএম মেথডের ফর্মুলার সাহায্যে কিভাবে ইংলিশে রূপান্তরিত করতে হয় সেগুলো আমি যখন শিখিয়ে দেব তখনই তোমার পক্ষে কোনটি কোন গ্রেডের বাক্য সেটি ধরা বুঝতে পারা খুব সহজ হবে। ধন্যবাদ।